আজ আমরা একটু খতিয়ে দেখব কিভাবে ইরান খুব দ্রুত তার সামরিক বাহিনীকে একেবারে আধুনিক করে তুলছে। দেখুন, বছরের পর বছর ধরে ইরানকে আমরা চিনেছি তেলের জন্য, তাই না? কিন্তু এখন দেশটি শিরোনামে আসছে তার উন্নত সামরিক প্রযুক্তির জন্য। আসল প্রশ্নটা হলো, এত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরেও এটা হচ্ছেটা কিভাবে? আসলে এই যে এত বড় পরিবর্তন, এর পেছনে কিন্তু প্রযুক্তিগত সাহায্য আসছে এমন কিছু আন্তর্জাতিক শক্তির কাছ থেকে, যাদের ভূ রাজনৈতিক স্বার্থ ইরানের সাথে একেবারে মিলে যায়। এই গল্পের কেন্দ্রে আছে মূলত তিনটে দেশ: চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। এরা পশ্চিমা বিশ্বের বাইরে একটা বিকল্প শক্তি জোট হিসেবে কাজ করছে, আর প্রত্যেকেই ইরানকে এমন সব আধুনিক অস্ত্র দিচ্ছে যা একসময় ভাবা হতো কেবল বিশ্বের বড় বড় পরাশক্তিদের কাছেই থাক। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। শুরু করা যাক চীনের তৈরি বিশ্বের সবচেয়ে গোপনীয় কিছু অস্ত্র প্রযুক্তি দিয়ে, যা কিন্তু এখন ইরানের হাতে চলে এসেছে। শুধু একবার ভাবুন তো, এমন একটা অস্ত্রের কথা যা একদম নিঃশব্দে আঘাত হানে। আঘাত করার আগে কোনো রকম সতর্ক বার্তাই পাওয়া যায় না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি যদি সত্যি হয়, তাহলে তাদের এই লেজার অস্ত্রটা এতটাই শক্তিশালী যে এটা কোনো শব্দ না করে ড্রোন, সেন্সর, এমনকি যুদ্ধ বিমানকেও আকাশ থেকে পুড়িয়ে ফেলতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ইরান কিন্তু এর মধ্যেই এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। তবে ব্যাপারটা শুধু আকাশে সীমাবদ্ধ নেই। চীন ইরানকে জমিনি প্রযুক্তিতেও সাহায্য করছে, যেমন ধরুন এই সামরিক রোবট কুকুরগুলো। ইরান এখন যা করছে, তারা পরীক্ষামূলকভাবে নিজেদের সীমান্তের নজরদারির জন্য এই রোবটগুলোকে ব্যবহার করছে। মানে এগুলোকে সব বিপজ্জনক এলাকায় পাঠিয়ে দিচ্ছে নিজেদের চোখ আর কান হিসেবে কাজ করানোর জন্য। এবার চলুন নজর ফেরানো যাক রাশিয়ার দিকে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে মস্কো আর তেহরানের মধ্যে সামরিক জোটটা এতটাই গভীর হয়েছে যে ইরানের বিমানবাহিনী একটা একেবারেই নতুন মাত্রা পেতে চলেছে। এই যে V-22 বিমান, এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার। কেন? কারণ এটার জন্য কোনো রানওয়ের দরকারই হয় না। এর মানে হলো সৈন্য আর সরঞ্জাম যে কোনো জায়গায় মিনিটের মধ্যে নামানো সম্ভব। আর এই বিমানের সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই একটা বিমানই ৮০ টনের মতো বিশাল কার্গো বই নিয়ে যেতে পারে। আর এটা কিন্তু শুধু কোনো পরিকল্পনা নয়। V-22 বিমানটিকে এর মধ্যেই ইরানের একটা সামরিক প্যারেডে আকাশে টহল দিতেও দেখা গেছে। রাশিয়ার কাছ থেকে পাওয়া আরেকটা ভয়ঙ্কর অস্ত্র হল Ka-52 অ্যালিগেটর। এটাকে বলা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটা। আর এর সহনশীলতা বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট। Ka-52 এতটাই মজবুত যে এর ৬টা পাখার মধ্যে একটা যদি নষ্টও হয়ে যায়, তারপরও এটা তার মিশন চালিয়ে যেতে পারে। কিন্তু এর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটা হলো এটা বিশ্বের একমাত্র হেলিকপ্টার যা একটা ফাইটার জেটকে টার্গেট করার ক্ষমতা রাখে। আর ঠিক এই বিশেষ ট্রেনিংটাই এখন রাশিয়ায় ইরানের পাইলটদের দেওয়া হচ্ছে। সবশেষে চলুন উত্তর কোরিয়ার দিকে নজর দেওয়া যাক, কারণ তাদের ড্রোন প্রযুক্তি ইরানের যুদ্ধ কৌশলকে একেবারে গোড়া থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, ইরান শাহেদ ৩৩৬-এর মতো নিজেদের বানানো ড্রোনের জন্য এমনিতেই বিখ্যাত, কিন্তু এখন তারা উত্তর কোরিয়ার কাছ থেকে DT-300 ড্রোন সংগ্রহ করছে। এখানে লক্ষ্যটা কিন্তু শাহেদ ১৩৬কে সরিয়ে দেওয়া নয়, বরং ইরানের অস্ত্রাগারে একটা নতুন মাত্রা যোগ করা। ব্যাপারটা হলো, যেখানে শাহেদ দূর পাল্লার মিশনে খুব কার্যকর, সেখানে DT-300 অনেক কম দূরত্বে অনেক বেশি বিস্ফোরক নিয়ে আঘাত হানতে পারে। এটা যুদ্ধক্ষেত্রের পুরো কৌশলটাই বদলে দিতে পারে। অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেন যে এই সংক্রমিত ড্রোন প্রযুক্তিটা হাতে পাওয়া ইরানের আক্রমণাত্মক ক্ষমতার ক্ষেত্রে একটা বিরাট কৌশলগত পরিবর্তন নিয়ে আসতে পারে। মানে এটা যুদ্ধের পুরো গেমটাই বদলে দিতে পারে। তাহলে এই যে এত সব নতুন অস্ত্রশস্ত্র, এর ফলে ইরানের সামরিক কৌশলে আসলে কি পরিবর্তনটা আসছে? মূল বিষয়টা হলো এই মৌলিক রূপান্তরটা। একটা সেনাবাহিনী যা একসময় তার সৈন্য সংখ্যার ওপর নির্ভর করত, সেটা এখন নির্ভর করছে তার প্রযুক্তির দক্ষতার ওপর। জনশক্তি থেকে যন্ত্রশক্তিতে রূপান্তর। এক কথায় বলতে গেলে এই নিঃশব্দ লেজার, রানওয়েবিহীন বিমান আর বিধ্বংসী নতুন ড্রোন,
এই সব কিছু মিলিয়ে ইরানের সামরিক পরিচয় এখন মাত্র কয়েক বছর আগের তুলনায় আমূল বদলে গেছে। আর এটাই আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে নতুন হাইটেক অস্ত্রভাণ্ডার, এটা আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে কিভাবে নতুন করে সাজাবে।